সেটা নিয়ে তোর চিন্তা কিসের? তুই নিজেরটা চিন্তা কর। তোর এই অবস্থার কথা শুনলে গার্লফ্রেন্ড থাকবে তো? বেচারি তোর গার্লফ্রেন্ডের জন্য খারাপ লাগছে। বিয়ের আগেই জামাই বোবা হয়ে গেল। শুধু বোবা না, সাথে ল্যাংড়াও। তাহরিমের কথা শুনে তানজিম কিছু বলতে নিবে, গলায় ব্যথা পাওয়ায় পাশে থাকা খাতার মাঝে বড় বড় করে কিছু একটা লিখল। তাহরিমের দিকে ধরতেই তাহরিম পড়া শুরু করলো। আপনি জেনে উপকৃত হবেন যে আমি তানজিমের কোনো গার্লফ্রেন্ড নেই। পুরোটা পড়ে তাহরিম হো হো করে হেসে উঠল। হাসি কিছুটা থামিয়ে টেবিলের উপর থেকে হাত ঘড়িটা নিয়ে পড়তে পড়তে বলল, ডিয়ার ছোট ভাই, আপনি জেনে খুশি হবেন যে আপনার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার সাথে যান, কার সাথে ডেট করেন, এভরিথিং। আজ টিনা তো কাল নাতাশা, এর পরের দিন আরুষি। প্লে বয় কোথাকার। তাহরিমের কথা শুনে তানজিমের কাশি উঠে গেল। কাশতে কাশতে এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে লাগল। তানজিমের এই অবস্থা দেখে তাহরিম হাসতে হাসতে কুশনকে কল করে গাড়ি বের করতে বলে। এক পলকে নিজেকে আয়নায় দেখে বের হয়ে যায়, আর তানজিম ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর কতক্ষণ লাগবে কুশন? পিছনের ছিটে বসে হাতঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে উঠল তাহরিম। এই তো স্যার, আর 5-6 মিনিট। অফিসের সামনে তাহরিমের গাড়ি পৌঁছাতেই সাংবাদিক আর জনগণ জেকে ধরল তাহরিমকে, আর হাজারটা প্রশ্নের ভিড়ে তাহরিমের মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে। সেলিব্রিটি হলে এই এক সমস্যা। কোনোভাবে সব উপেক্ষা করে ইন্টারভিউ নেওয়ার কক্ষে প্রবেশ করল। তাহরিম কক্ষে প্রবেশ করতেই আমি দাঁড়িয়ে গেলাম আর হাতে ফাইল, চোখের চশমাটা একটু ঠিক করে বললাম, বসুন মিস্টার তাহরিম তালুকদার। আমি সবসময় চশমা পরি না। আমার চশমা নিয়ে মূলত আমার মাথা ব্যথার জন্য। আবার বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তাই সেফটি মেনটেন করতে মূলত আজ চশমা পরা। আমিও সামনে থাকা চেয়ারে বসলাম, ক্যামেরাও অন করা হলো। কেমন আছেন তাহরিম তালুকদার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই অঢেল ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় বের করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমার কথার ভিত্তিতে তাহরিম হাসলো। তো নতুন মন্ত্রী হয়ে আপনার অভিব্যক্তি কেমন কেমন লাগছে, নাকি একটু প্রেশারাইজ লাগছে? আমার কথা শুনে তাহরিম তার তর্জনী আঙুল ঠোঁটের কোণে রেখে কিছুটা ভেবে বলল, রাজনীতি আমার জন্য যে একদম নতুন তা কিন্তু না। আমি ভার্সিটিতে থাকতেও ছাত্রলীগ করতাম। এছাড়া রাজনীতি খারাপ লাগার মতো এখনো কিছু পাইনি, তাই এখন পর্যন্ত ভালোই লাগে। আপনার কি ছোট থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল, নাকি বড় হতে হতে ধীরে ধীরে হয়েছে? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করার ইচ্ছে ছিল, সাথে চেষ্টাও। কিন্তু যত বড় হচ্ছিলাম ততই বুঝতে শুরু করেছি ক্ষমতা না থাকলে কিছুই করা সম্ভব না। আর ক্ষমতা চাইলে আমাকে রাজনীতি করতেই হবে, এর কোনো সেকেন্ড অপশন নেই। তাই আমার রাজনীতিতে ঢোকা। ওনার উত্তরগুলো বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমরা তো প্রায়ই শুনি রাজনীতিতে এই মন্ত্রীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, এই এমপির বাড়ি থেকে কয়েকশো ভরি স্বর্ণ উদ্ধার, এই নেতার ঘাটের নিচে তেলের খনি, চুরির তেল, আর আরও কি আমি কি বলতে চাইছি বুঝতেই পারছেন। এই সম্পর্কে আপনার কি ধারণা? আমার কথা শুনে তাহরিম মনে হলো খানিকটা চিন্তায় পড়ে গেল। কিছুটা ভেবে বলল, আসলে রাজনীতি জিনিসটাই এমন, কেউ ব্যবহার করে মানুষের ভালো করার জন্য, আবার কেউ নিজের পকেট ভারী করার জন্য। আসলে তাদের ব্যাপারে আমার ব্যক্তিগত মত বলতে, তারা দেশের জন্য অভিশাপ। হয়তো তারা নিজেদের বদলে ফেলুক, নয়তো দেশ ত্যাগ করুক। আপনার মতে তাদের কিভাবে ধরা উচিত, আর কেমন শাস্তি তাদের প্রাপ্য? প্রতিটি কাজের সেক্টরে ভালো খারাপ সব কিছুই থাকবে। এই ধরুন মসজিদে তো নামাজ পড়তে সবাই যায়, তাহলে বাইরে বের হয়ে জুতা চুরি কে করে? অবশ্যই সে মসজিদে নামাজ পড়া কোনো ব্যক্তি। কিন্তু মানুষ কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে, এই বিষয়টা ঠিক তেমনই। আমরা সবাই দেশের জন্য কাজ করি। আমাদের মধ্যে কেউ যদি এমন হয়, তাহলে বের করাটা খুব একটা সহজ কাজ না। তবে আশা করা যায় অতি শীঘ্রই আমরা আমাদের কাজে সফল হব। এভাবে প্রায় অনেক প্রশ্নই করা হলো, আর উনিও খুব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর করলো। আমি কিছু একটা চিন্তা করে বললাম, তো এবার আসি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে। আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাহরিম তালুকদার? তা আপনার বিয়ে নিয়ে কিছু ভাবছেন নাকি মন্ত্রী সাহেব? আমার কথা শুনে উনি বেশ খানিকটা নড়ে চড়ে বসলেন। এক পলক আমার দিকে তাকিয়ে বললেন, আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছি না, তবে সময় সুযোগ হলে বিয়ে তো অবশ্যই করব, আর অতি শীঘ্রই। আর তা হলে মিডিয়াতে অবশ্যই জানানো হবে। আমি মুচকি হেসে বললাম,
শুনলাম আপনার ভাইয়ের উপর নাকি কারা আক্রমণ করেছে, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট করিয়েছে তারাই। আপনি কি কাউকে সন্দেহ করছেন, আপনার বিরোধী দলীয় কাউকে? না, আপাতত পুলিশ তদন্তে আছে। আমি কাউকেই অযথা সন্দেহ করছি না। আসলে প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা মন্ত্রী সাহেব, ধরেন আপনাকে কেউ সাহায্য করলো, তাহলে তার প্রতিদান আপনি কিভাবে দেবেন? আমার কথা শুনে উনি খানিকটা থমকে গেলেন, ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বললেন, অবশ্যই তার যে কোনো বিপদ আমাকে সবার আগেই পাবে। আর সেই মানুষটার সাথে আপনার বিহেভ কেমন হবে? আমার কথা শুনে উনি আমার দিকে রহস্যময়ভাবে হেসে বললেন, অবশ্যই তার যে কোনো বিপদে আমাকে সবার আগেই পাবে। এই ধরুন একজন লোকের আমি খুব বড় উপকার করলাম, কিন্তু বিনিময়ে সে আমার সাথে ভালো আচরণ তো করেইনি, উল্টো সন্দেহ করেছে। সেই লোকের ক্ষেত্রে আপনার মতামত কি হবে মন্ত্রী সাহেব? আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ বা না? আমার কথা শুনে তাহরিম তালুকদারের নাক খানিকটা ফুলিয়ে উঠল, হয়তো রেগে যাচ্ছে সে, তাতে আমার কি, আমি তো আমার অপমানের ফায়দা উঠাবই। মনে মনে কথাটা চিন্তা করেই ঠোঁট বাঁকিয়ে হাসলাম আমি। কি হলো মন্ত্রী সাহেব, বলুন, আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ নাকি না বলুন? উনি নাক ফুলিয়ে উত্তর দিল, হ্যাঁ। হুম, আসলেই সেই লোকটা ম্যানারলেস, অভদ্র, ফালতু, তাই না? হুম। উনি বেশ রেগে যাচ্ছে মনে হচ্ছে, তাই আর কিছু বললাম না, টপিক চেঞ্জ করে বললাম, তা মন্ত্রী তাহরিম তালুকদার, বিয়ে করার সময় তো মিডিয়াকে জানাবেন, আর অতি শীঘ্রই আপনি বিয়ের পিঁড়িতেও বসবেন, তাহলে কি আমরা ধরে নেব যে আপনার প্রিয়, আই মিন মনের মানুষটাকে আপনি পেয়ে গেছেন? আমার কথা শুনে উনি হাসলেন। হয়তো পেয়ে গেছি, তবে আমি শিওর নই। আগে শিওর হই, তারপর তাকে বলবো। আর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সবাইকেই বলবো। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনাকে একসেপ্ট করবে না? দেশের অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানো পুরুষকে কেউ রিজেক্ট করবে, এটা ভাবা যায়? আপনার কি তাই মনে হয়? আমার কথা শুনে উনি বেশ শব্দ করে হেসে উঠলেন। আপনি হলে অ্যাকসেপ্ট করতেন? ওনার কথায় আমি বেশ ভ্যাবাচাকা খেয়ে যাই। আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠল, ডোন্ট মাইন্ড, আমি মজা করছিলাম। আসলে সে সবার মতো নয় বলেই তো সে তাহরিম তালুকদারের নজর কেড়েছে। সে তো অধিকাংশের বাহিরে। আপনি কি ভেবে বা কি জেনে বলছেন জানি না যে আমি অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানোর কারণ, কিন্তু আমার তো মনে হয় আমার উপস্থিতি সেই মেয়েটার ভ্রু কুঁচকে দেওয়ার কারণ। ওনার কথায় আমি আবারও বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বাহ, বেশ ভালোই মন জয় করে নিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের তরুণ মন্ত্রী তাহরিম তালুকদারের বিবাহের দাওয়াতটা পাবো। কি মন্ত্রী সাহেব, দাওয়াত দিবেন না? আমার কথা শুনে উনি ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে বলল, যেন কেউ শুনতে না পায়, নিজের বিয়েতে কি বউকে দাওয়াত দেয়া যায় না কি? এরকম কোনো নিয়ম আছে নাকি? জানতাম না। ওনার মুখ নাড়তে থাকায় আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কিছু বললেন? আমার কথা শুনে উনি মুখ তুলে আমার দিকে তাকালো। না, বলছি অবশ্যই সবাইকে দাওয়াত দেব। জীবনে একবারই তো বিয়ে করব, দাওয়াত অবশ্যই পাবেন। এমন বেশ টুকটাক কথা বলে প্রায় 1 ঘন্টার ইন্টারভিউ শেষ করে উঠে দাঁড়ালাম। ক্যামেরা অফ করা হয়েছে, সোফায় গা হেলিয়ে দিলাম। বড্ড ক্লান্ত লাগছে, গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। হঠাৎ জ্বর জ্বর লাগার কারণটা বুঝলাম না, হয়তো সিজন চেঞ্জ হচ্ছে তাই। কাজ তো শেষ, এখন বাসায় গিয়ে বিছানায় শুতে পারলেই বাঁচি। অফিস থেকে বের হতেই গেটের কাছে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠলো। গেট ধরে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম, হঠাৎ কানের কাছে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। বেশ তুখোড় বুদ্ধি আপনার, মিস পূর্ণা। মন্ত্রী তাহরিম তালুকদারের কথা শুনে আমি কিছু বললাম না, আলতো হাসলাম। আমি অভদ্র, ফালতু, তাই না? বেশ বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলো করেছেন। মানতে হবে, মাথায় বেশি দিন গোবর থেকে থেকে কিছুটা সার উৎপন্ন হয়েছে। এবার আমি বেশ চটে গেলাম। হেই, কি বললেন? আমার মাথায় গোবর? আমার মাথায় মোটেও গোবর না। গোবর থাকলে আপনাদের মতো ধুরন্ধর নেতাদের বাগে আনতে পারতাম না, বুঝলেন? হ্যাঁ সেটাই, মাথায় তো খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে। অন্য ক্ষেত্রেও মাথাটা খাটিও মেয়ে। বলে উনি আমার সামনে দিয়ে হন হন করে চলে গেলেন, পেছনে পেছনে তার অ্যাসিস্ট্যান্ট কুশন। আমি তো ভ্রুকুচকে ওনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, উনি অন্য ক্ষেত্রে বলতে কি বোঝাতে চেয়েছেন? ইলুর কথায় আমি ওর দিকে তাকালাম, মুখ বাঁকিয়ে বললাম, দরকার নেই তোর এত ইচ্ছে করলে তুই যা, আমি এইভাবেই ভালো আছি। বলেই রাস্তায় হাঁটতে লাগলাম। আমার পেছনে পেছনে ইলু। কিছু দূর গিয়ে রিকশায় উঠলাম। আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু ইলুকে বলা যাবে না, মেয়েটা এমনিতেই বহুত টেনশন করে আমার জন্য, আর নতুন করে টেনশন দেওয়ার কোনো মানেই হয় না।
ওকে বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কড়া করে 1 কাপ কফি বানালাম। রান্না করার মুড নেই, ইচ্ছেটাও নেই, আর কোনো শক্তিও নেই। কফিটা খেয়ে ঘুমাবো, পরে যদি ভালো লাগে তাহলে রান্না করব। এখন ঘুমটা বেশি জরুরি। জ্বরটা মনে হয় চলেই আসলো বলে মোবাইল অফ করে ঘুম দিলাম। বিকেল গড়িয়ে রাত নামলো, কিন্তু ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই আমার। ওই দিক থেকে কেউ একজন যে ফোন করতে করতে পাগল প্রায়, সেই দিকে কি কারোর নজর আছে? রাত প্রায় 1টা, প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন কিছুই খাওয়া হয়নি, কিন্তু ওঠার সামর্থ্য নেই। মোবাইলটা কোথায় রেখেছি এই মুহূর্তে সেটাও মনে পড়ছে না। চোখ খুলে রাখাই মুশকিল হয়ে পড়েছে। হঠাৎ বেলকনি থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম, কিন্তু গিয়ে দেখবো কি করে? উঠতেই তো পারছি না। ভাবলাম হয়তো ইলু। এমএ প্রায়ই এমনটা করে। আমার বাসাটা দোতলায়, তো তো প্রায়ই সে মই বেয়ে বেলকনি দিয়ে চলে আসে। তাই আর কিছু ভাবলাম না, চোখ বন্ধ করলাম। কিন্তু আমার মাথায় এখনো এটা আসেনি, এত রাতে একটা মেয়ে কিভাবে আসবে, তাও আবার বেলকনি দিয়ে। চোখ খুলে রাখতেই পারছি না। চোখ বন্ধ করেই মনে হলো কেউ এসেছে রুমে। কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। 3-3টে কাঁথা মুড়ি দিয়ে আমি আছি, তাও যেন শীত কমছে না আমার। হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে যেন সারা শরীর কেঁপে উঠলো আমার। চোখ বন্ধ করেই কাঁপা কাঁপা গলায় বললাম, ইলু, তোর হাত অনেক ঠান্ডা, হাতটা সরা, আর পারলে কিছু রান্না কর। সারাদিন কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে প্রচুর। আমার কথা শুনে মনে হলো কেউ ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 15 মিনিটের মাথায় আবারও সেই পারফিউমের গন্ধ পেলাম আমি। আমার খুব কাছেই পেলাম। কপালে ঠান্ডা কাপড়ের স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠলাম। কাপড়টা দিয়ে আমার কপাল সহ চোখ দুটো ঢেকে দিল। মাথাটা উপরে তুলে বালিশটা খাটের সাথে হেলান দিয়ে রেখে আমাকেও উঠিয়ে এক হাতে জড়িয়ে খাটে হেলান দিয়ে বসালো। আমি যে তখনও পুরোপুরি হুঁশে আছি তাও কিন্তু না। জ্বর যখন প্রচণ্ড হয় তখন আমার কোনো হুঁশই থাকে না। মুখের সামনে গরম কিছুর আভাস পেয়ে হাঁ করলাম। খুব যত্ন সহকারে কেউ আমায় স্যুপ খাইয়ে, মুখ মুছিয়ে, ঔষধও খাইয়ে আবারও শুইয়ে দিল। সবকিছু রেখে এসে পুনরায় আমার মাথার কাছে বসলো। মাথায় জলপট্টি দিতে লাগলো। আমিও ইলু ভেবে তার এক হাত জড়িয়ে ধরলাম। তখনও খেয়াল হলো না ইলুর হাতটা এত শক্ত থাকবে না। আর কিছুই মনে নেই আমার। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চোখের উপর সূর্যের তির্যক রশ্মি পড়াতে ঘুমটা ভেঙে গেল। বেলকনি দিয়ে সকালের মৃদু বাতাস হালকা আসছে। চোখ বন্ধ রাখতেই ভ্রু জোড়া কুঁচকে গেল। পিটপিট করে চোখ খুলে উঠে বসলাম। জ্বরটা এখন নেই বললেই চলে। এক হাতে পেঁচিয়ে চুলগুলো খোপা করতে করতে আশপাশে তাকালাম। বিছানার পাশের টেবিলটার উপর একটা বাটিতে তোয়ালে এখনো ভেজানো আছে, তার সাথে ঔষধের পাতাগুলো ছড়ানো আর থার্মোমিটার রাখা। আশেপাশে তাকিয়ে ইলুকে খোঁজার চেষ্টা করলাম। ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেলকনিতে উকি দিলাম। না, বেলকনিতে তো নেই ইলু। কিচেন রুম, ড্রয়িং, ডাইনিং রুমে কোথাও নেই ইলু। তবে গেলটা কোথায়? এত সকাল সকাল বাসায় চলে গেল নাকি? কখনো তো এমন করে না। অ্যাটলিস্ট বিদায়টা তো নিতে পারতো। এত বেখেয়ালি মেয়েটা, উফ! সারা রাত জেগে জেগে সেবা করলো, আর ভোর হবার আগেই উধাও। ব্যাপারটা ভয়ানক না? যে মেয়ে রাত 11টার জায়গায় 12টা হলেই সেই দিন সকালে আর ঘুম থেকে টেনেও তোলা যায় না, আজ সে সারা রাত সেবা করার পরেও সকাল সকাল উধাও। আসলেই খটকাজনক। আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে বিছানায় বসতে বসতে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। সবেমাত্র 7টা। আরো বহুত সময় বাকি আছে। আমি আর কিছু চিন্তা না করে মোবাইল খুঁজতে লাগলাম। কিছু তো বলতেই হবে এই ছন্ন ছাড়া মেয়েকে। বড্ড বেখেয়ালি নিজের প্রতি। ফোন খুঁজে বের করে অন করতেই ফোন আসতে লাগলো। প্রায় 60 থেকে 70টা মিসড কল এসে জমা হলো কল লিস্টে। আমার ফোন আবার অফ থাকলেও অন করার সাথে সাথেই সকল নোটিফিকেশন আসা শুরু করে।